সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই তথ্য বিশ্লেষণে। আজ আমরা একেবারে ১০০ বছরেরও বেশি সময় পেছনে ফিরে যাব। ১৯১১ সালের কথা, যখন বিজ্ঞানী রাদারফোর্ড এমন এক যুগান্তকারী মডেল দাঁড় করিয়েছিলেন, যা একদিকে যেমন চমকে দিয়েছিল, অন্যদিকে আবার ডেকে এনেছিল এর অনিবার্য পতন। হ্যাঁ, আজ আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সেই উত্থান আর পতনের রোমাঞ্চকর গল্পটাই জানব। আচ্ছা, বিংশ শতাব্দীর ঠিক শুরুতে বিজ্ঞানীদের ঘুম হারাম করে দেওয়ার সবচেয়ে বড় রহস্যটা কী ছিল জানেন? খুব সাধারণ একটা প্রশ্ন। এই যে পরমাণু বা অ্যাটম, এর ভেতরটা আসলে দেখতে কেমন? একদম আক্ষরিক অর্থেই এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সে সময় বিজ্ঞান জগতের রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। তো ১৯১১ সালে বিজ্ঞানী রাদারফোর্ড এই রহস্যের একটা দারুণ সমাধান নিয়ে হাজির হলেন। তিনি বললেন, পরমাণুর ঠিক মাঝখানে ভীষণ ছোট্ট কিন্তু প্রচণ্ড ঘন একটা অংশ আছে। তিনি এর নাম দিলেন নিউক্লিয়াস, আর বললেন এই নিউক্লিয়াসকে ঘিরেই নাকি বনবন করে ঘুরপাক খাচ্ছে ইলেকট্রনগুলো। চলুন খুব জলদি উনার মডেলে মূল নিয়মগুলো একটু দেখে নিই। প্রথমত, ওই যে ছোট্ট আর ঘন নিউক্লিয়াসের কথা বললাম, ওটার ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন। দ্বিতীয়ত, পরমাণুর ভেতরের বেশিরভাগ জায়গায় কিন্তু একদম ফাঁকা। আর তৃতীয়ত, যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা একদম সমান থাকে, তাই সামগ্রিকভাবে পরমাণুর কোনো চার্জ থাকে না, মানে এটা পুরোপুরি নিরপেক্ষ। মজার ব্যাপার কি জানেন? এই পুরো আইডিয়াটাকে আমাদের সৌরজগতের সাথে তুলনা করে সোলার সিস্টেম মডেল নাম দেওয়া হয়েছিল। সৌরজগতে গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, ঠিক তেমনি ধনাত্মক চার্জের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জের ইলেকট্রনগুলো অবিরাম ঘুরতে থাকে। মানে অনেকটা ওই কেন্দ্রমুখী আকর্ষণের মতো ব্যাপার আর কি। কিন্তু ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়টা ঘুরে যায়। একটু ভেবে দেখুন তো, সৌরজগতের সূর্য বা গ্রহগুলোর কিন্তু সামগ্রিকভাবে কোনো বৈদ্যুতিক চার্জ নেই, অথচ পরমাণুর ভেতরে ইলেকট্রন আর নিউক্লিয়াস দুটোরই চার্জ আছে। তাই চার্জহীন গ্রহের সাথে এই চার্জযুক্ত ইলেকট্রনের তুলনা করাটা বলতে গেলে তাত্ত্বিকভাবে একদমই একটা ভুল পদক্ষেপ ছিল। শুধু তাই নয়, এই মডেলে আরও বেশ কিছু বড় গলদ ছিল। যেমন ধরুন, ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরছে তার আকার বা ব্যাসার্ধ কেমন হবে সেটার কোনো ধারণাই এখানে দেয়া হয়নি। আবার একটা পরমাণুতে যদি একাধিক ইলেকট্রন থাকে, তবে তারা একসাথে কিভাবে ঘুরবে বা আচরণ করবে সেই ব্যাখ্যাও রাদারফোর্ড দিতে পারেননি। তবে এই মডেলের কফিনের শেষ পেরেকটা ঠুকে দিয়েছিল এর চরম অস্থিতিশীলতা। এই মডেলের ধারণা অনুযায়ী ইলেকট্রন যদি এভাবে ঘুরতেই থাকে, তাহলে তো তার ক্রমাগত শক্তি হারানোর কথা, আর শক্তি হারালে সে আস্তে আস্তে নিজের পথ ছোট করে কেন্দ্রের দিকে এগোতে থাকবে। বিজ্ঞানী ম্যাক্সওয়েলের বিখ্যাত ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্ব এই ব্যাপারটাকে পুরোপুরি বাতিল করে দেয়। তার সূত্র অনুযায়ী কোনো চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ঘোরে, তবে সে ক্রমাগত শক্তি বিকিরণ করবে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ইলেকট্রনের ঘোরার পথটা ছোট হতে হতে একসময় তা সোজা নিউক্লিয়াসের উপর গিয়ে আছড়ে পড়বে, আর তেমনটা হলে তো পরমাণুর অস্তিত্বটাই ধূলিসাৎ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা তো জানি, বাস্তবে এমনটা একদমই ঘটে না। পরমাণু দিব্যি টিকে আছে বলেই তো আমরা টিকে আছি, এই গোটা মহাবিশ্ব টিকে আছে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যাচ্ছে, রাদারফোর্ডের এই মডেল যদি তাত্ত্বিকভাবে এভাবেই ধ্বংস হয়ে যায়, তাহলে এরপর নতুন কোনো মডেল এসে শেষ পর্যন্ত আমাদের এই রসায়নকে বাঁচিয়েছিল? দারুণ একটা কৌতূহল, তাই না? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম আজকের মতো।